স্বাগতম তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা খুবই ছোট হবে। আর আজকে আমরা অধ্যায় ৭ মানে তরঙ্গ শব্দের যে অধ্যায়টা সেটা শেষ করে ফেলবো। তাহলে তোমাদের ১, ২, ৩, ৪ আর ৭ নাম্বার। তাহলে টোটাল ৫টা অধ্যায় শেষ হয়ে যাবে। তারপরে শুধু ২টা অধ্যায় বাকি থাকবে। তো ঠিক আছে, তোমরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম নিশান সরকার। কেমন আছো? সবাই আলহামদুলিল্লাহ আশা করি। তো ঠিক আছে, আজকের ক্লাস আমরা শুরু করি। তো আজকে আমরা যে টপিকগুলো শিখবো সেটা হচ্ছে ধ্বনির পার্থক্য, মানে তোমাদের শব্দ তরঙ্গ অধ্যায় লাস্টের দিকে যে টপিকগুলো আছে ওইগুলো হচ্ছে ক এবং খ নাম্বার প্রশ্নের জন্য। আর যতগুলো ম্যাথের টপিক ছিল সেগুলো হচ্ছে আমরা আগের ক্লাসে দেখে ফেলছি। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই মেসেজ দিও, আমি অ্যাক্টিভ থাকবো, তোমাদেরকে শিখিয়ে দিব। ওকে, তো আজকের টপিক কি কি আছে? আজকের টপিক হচ্ছে ধ্বনির পার্থক্য, ধ্বনির ব্যবহার, যেগুলো হচ্ছে যেমন আল্ট্রাসাউন্ড, সোনার, সুর দিয়ে কি হয়, মানে গানের যে সুর থাকে, তারপর শব্দ দূষণ, এটা সরল স্পন্দন নদীর ভুল করে লেখা হয়ে গেছে। আর হচ্ছে গাণিতিক সমস্যা। ওকে, এমসিকিউ কিছু থাকবে। তো ধ্বনির পার্থক্যটা কি, মানে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য সেটি কি? আমরা তো সবাই কথা বলি, তাই না? আমাদের সবারই তো ধ্বনি আছে। তো ধ্বনি আর সুর দুটার মধ্যে পার্থক্য কি? আমি যদি কথা বলি সেটাই তো তাহলে সুর হয়ে গেল, তাই না? কিন্তু সুর তো মিউজিকের অংশ। তো কি লেখা আছে এখানে, যে একটা শব্দ অন্যটি থেকে আলাদা করার জন্য ৩টা বৈশিষ্ট্য কাজ করে। কি, কি বৈশিষ্ট্য? একটা হচ্ছে তীব্রতা। শব্দের যে তীব্রতা বা প্রাবল্য, এটা কি? যে শব্দ কতটা জোরে বা আস্তে শোনা যাচ্ছে, এটাই হচ্ছে তীব্রতা। এটা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক একটা টার্ম। তো তীব্রতা জিনিসটা কি? যে শব্দটা কত জোরে বা আস্তে শোনা যাচ্ছে। এটা হচ্ছে নরমালি আমরা কথা বলতেছি, যেমন আমি নরমালি কথা বলতেছি। আবার অনেক সময় হচ্ছে মানুষরা মাইকিং করে শোনায়, যে জোরে, জোরে শোনা যায়। মাইকিং যখন করে তখন কি হয়? তীব্রতা বা ইনটেনসিটি অনেক বেশি থাকে। এই একটা হচ্ছে বৈশিষ্ট্য, যে হ্যাঁ, এটা ধ্বনিটা কিরকম। তারপরে আসে তীক্ষ্ণতা বা পিচ, যে শব্দ কতটুকু মোটা বা কতটুকু সরু, ওইটা হচ্ছে আমরা পিচ দেখে বুঝতে পারি। তো যারা মোটা গলার মানুষ তাদের কি হয়? তাদের কম্পাঙ্কের লেভেল কম হয়। তাদের কম্পাঙ্কের লেভেল কম হওয়ার কারণে কি হয়? তাদের আওয়াজটা অনেক মোটা মনে হয়, যে আহ, আশেপাশে তোমরা শুনছোই যে কথা অনেক বেশি করে বলতেছে। আর যাদের হচ্ছে সরু গলা, স্পেশালি দেখবা নারীদের ক্ষেত্রে আর ছোট শিশুদের ক্ষেত্রে, তাদের হচ্ছে গলা অনেক সরু, মানে খুবই তীক্ষ্ণ একটা আওয়াজ আসে। তাদের কম্পাঙ্ক কি হয়? তাদের ভিতরে যে ভোকাল কর্ডটা থাকে, গলায় যে ভোকাল কর্ডটা থাকে, সেইটা অনেক বেশি কম্প দেয়। যার কারণে হচ্ছে তাদের আওয়াজটা তীক্ষ্ণতার দুটি শব্দ ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন হলে যে বৈশিষ্ট্যের কারণে আমরা আলাদা করতে পারি, সেটাই হচ্ছে টিম্বার। তো মেনলি কি, ধরো যে আমি তো একটা সাউন্ড বাজাইতে পারি। ধরো যে যে কোনো একটা নোট আমি বাজাচ্ছি, তো সেই নোটটা আমি গিটারে একরকম শুনবো, পিয়ানোতে একরকম শুনবো। তো কি দেখে আমি বুঝবো যে এটা গিটারের আর এটা পিয়ানোর? এটাই হচ্ছে যে এভাবে বুঝতে পারবো, যে শব্দ শুনলেই বুঝতে পারবো যে এটা গিটারের, আর শব্দ শুনলেই বুঝবো যে এটা কিসের, পিয়ানোর। এই যে আমি বুঝতে পারলাম কেন? কারণ হচ্ছে এদের ম্যাটেরিয়ালস আলাদা। এরা আলাদা আলাদা জিনিস দিয়ে তৈরি, তাই না? একটা কাঠ দিয়ে তৈরি, একটা হচ্ছে ভিতরে অনেক তার টার থাকবে, এইরকম অনেক কিছু থাকে। যদিও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমি অত জানি না, তারপরও এদের যে তৈরির সময় এদের যে উপাদানের যে পার্থক্যটা আছে, এদের জন্য আমি যদি তীব্রতা এবং তীক্ষ্ণতা দুটাই সমানও রাখি, তো আমি বুঝবো যে না, দুইটা আলাদা যন্ত্র দিয়ে তৈরি করা হয়েছে, বা দুইটা আলাদা যন্ত্র থেকেই আওয়াজটা আসছে। এই যে আমি বুঝতে পারলাম, এটাই হচ্ছে টিম্বার। তারপরে আসে এই যে শব্দগুলো আছে, তার হচ্ছে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ব্যবহার আছে। যেমন আমরা আল্ট্রাসাউন্ডের কথা শুনে থাকছি, তোমরা হয়তো আল্ট্রাসাউন্ডের কথা শুনছো। আল্ট্রাসাউন্ড জিনিসটা কি? তো যেসব শব্দের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি, মানুষ আমরা যারা, আমরা কত আওয়াজ শুনতে পারি? আমরা 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত শুনতে পারি। এর উপরেই যে সাউন্ডগুলো চলে যায়,
ওদেরকে আমরা বলি হচ্ছে আল্ট্রাসাউন্ড। কি বলি? আল্ট্রাসাউন্ড। এই আল্ট্রাসাউন্ড কি, এটা এতই বেশি তীব্র বা এর কম্পাঙ্ক এতই বেশি আমরা শুনতে পাবো না, কিন্তু এটা এক্সিস্ট করে, মানে এটা কিন্তু আছে, এটা প্রকৃতিতে আছে, কিন্তু আমরা বুঝতে পারবো না। তারপরে এর ব্যবহার আছে। কি কি ব্যবহার? একটা হচ্ছে আমরা চিকিৎসা ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড ব্যবহার করি, জিনিসপত্র পরিষ্কার করতে আর কিডনির পাথর সরাতে আমরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করি। তো চিকিৎসা ক্ষেত্রে আমরা কি করি? চিকিৎসা ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি নামের একটা পরীক্ষা আছে। এর মাধ্যমে আমরা কি করি? এর মাধ্যমে শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বা ভ্রূণের অবস্থা দেখি। যে অনেক মহিলারা যখন প্রেগনেন্ট হয় তারা কি করে? আল্ট্রাসাউন্ড চেক আপ করে যে তাদের যে সন্তানটা আছে সেটা ঠিক মতো বড় হচ্ছে কিনা জানার জন্য আমরা আল্ট্রাসাউন্ডটা ব্যবহার করি। তারপরে আসে হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ডে হচ্ছে পরিষ্কার করি। কি কি পরিষ্কার করি? যেখানে আমাদের হাত যাবে না, অনেক সূক্ষ্ম পাতির ভিতরে ময়লা তো রাখতে দেওয়া যাবে না, নাহলে সে কাজ করতে পারবে না। তো এই সূক্ষ্ম যন্ত্রপাতির ময়লা পরিষ্কার করার জন্য আমরা এই উচ্চ কম্পাঙ্কের শব্দগুলো ব্যবহার করি। তোমরা দেখবা যদি কম্পাঙ্ক অনেক বেশি হয় তোমার টেবিলটা নড়ে না। ভূমিকম্প যখন হয় তার তো একটা কম্পাঙ্ক আছে, তো তার কারণে কি তোমার টেবিলের জিনিসপাতি নড়ে যায়। কম্পনের কারণে হচ্ছে জিনিসপত্র নড়ানো সম্ভব। তো এই কম্পনটাই ব্যবহার করে আমরা কি করি? সূক্ষ্ম যন্ত্রপাতির ময়লা যেগুলো আছে সেগুলো পরিষ্কার করতে পারি, কারণ এর কম্পাঙ্ক এতই বেশি যে যে কোনো কিছুকে কাপাকাপিতে ফেলাই দিতে পারে। তারপরে আসে কিডনির পাথর। আল্ট্রাসাউন্ড ব্যবহার করে এই যে মানুষের কিডনিতে পাথর হয় অনেক সময় ধরে ধরে, নেফ্রন আছে তোমাদের কিডনিতে, যারা কিডনির অধ্যায়টা পড়ছো বায়োলজিতে, দেখবা যে কিডনির সব থেকে ছোট যে এককটা সেটা হচ্ছে নেফ্রন। ওই নেফ্রনে কি হয়? ওই নেফ্রনে হচ্ছে আস্তে আস্তে ও তো পানি ফিল্টার করে, পানি ফিল্টার করতে করতে সেখানে আস্তে আস্তে পাথর জমতে থাকে বা ময়লাগুলো জমতে জমতে পাথরের মতো হয়ে যায়। এই কিডনির পাথরগুলো ভাঙ্গার জন্য আমরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করি। তারপরে যে টপিকটা আসে সেটা হচ্ছে সোনার। তো সোনার কিভাবে কাজে ব্যবহার করি আমরা? সোনারটা হচ্ছে যে মাটির নিচে বা সমুদ্রের গভীরতা মাপার জন্য আমরা এই সোনারটা ব্যবহার করি। এই সোনার কিভাবে কাজ করে? ধরো তুমি এই যে মাটির নিচে ধরো খনিজ পদার্থ আছে বা তেল আছে, গ্যাস আছে, এর উপরে কি আছে? মাটির অনেক আস্তরণ আছে, অবশ্যই মাটির আস্তরণ আছে, তুমি তো বুঝতে পারবা না যে নিচে কোথায় তেলটা আছে। তো তার জন্য আমরা একটা সোনার টেকনোলজি ব্যবহার করি। এই সোনারটা কি করে? ও মাটির মধ্যে আওয়াজ দিতে থাকে, আওয়াজ পাঠাতে থাকে, যেটা হচ্ছে আমার ভূমি বা মাটি, যেটা মাটির অনুপরমাণু ভেদ করে যেতে পারে। যখন সে মাটি বাদ দিয়ে অন্য কোনো একটা লেয়ারে ধাক্কা দিবে তখন কি হবে? সে তার প্রতিফলন হবে, তার এইভাবে একটা প্রতিফলন হবে। তোমাদের যদি প্রতিসরণের অধ্যায়টা থাকে ওখানে দেখবা যে আলো যে অ্যাঙ্গেল করে যায় সে অ্যাঙ্গেল করে আবার ফিরে চলে আসে, যে কোণে যাবে সে সেই কোণেই ফেরত চলে আসবে। তো আওয়াজটাও কি করে? এই আওয়াজটা কি করে? সে মাটিতে গেল আবার উপরে চলে আসলো, তারপর লম্বালম্বি গেলে লম্বালম্বি ফেরত চলে আসবে। তো এই যখন যায় আমি বুঝতে পারি যে আচ্ছা, আমি যখন এতগুলো তরঙ্গ পাঠাচ্ছি, এতগুলো তরঙ্গ যখন আমি পাঠাবো তখন অবশ্যই আমি জানতে পারবো যে এই লোকেশনটা কোথায় আছে। ও যখন ফিরে আসবে বলবে যে না, এইরকম একটা জায়গায় কিছু একটা আছে। তখন আমি বুঝবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এখানে মাটিটা খুঁড়তে হবে, খুঁড়ে আমার তেল বের করতে হবে, কারণ আমার তেল এখানেই আছে। আমার সোনার বলতেছে যে আমার তেল এখানে আছে। তারপর আবার সমুদ্রের গভীরতা মাপতেও আমরা সোনার ব্যবহার করতে পারি। যে সোনার আওয়াজটা কি অনেক নিচ পর্যন্ত যাবে, এর কিন্তু অনেক উচ্চ কম্পাঙ্ক থাকতে হয়। এই সোনারটা কি করে? সোনারটা হচ্ছে একদম পানির ভিতর দিয়ে ভেদ করে যাবে, আর নিচে মাটি যখন সে ঠেকবে, সে যখন মাটিতে ঠেকবে তখন সে ফেরত চলে আসবে। আর যখন সে ফেরত চলে আসবে আমি তখন এদের মধ্যকার সময়টা ক্যালকুলেট করে বলতে পারি যে কত নিচে আছে। তো এই যে সময়ে, এই সময়ে আমার যে শব্দটা ও গেল, একবার দূরত্ব অতিক্রম করলো আবার ফেরত আসলো, তার মানে কি সে দুইবার দূরত্ব অতিক্রম করছে, মানে 2D। আমরা কি জানি? বেগ সমান সমান দূরত্ব ভাগ সময়, গতকালের কনসেপ্ট। বেগ সমান দূরত্ব ভাগ সময়। এখানে দূরত্ব কয়বার হয়েছে? দুইবার হয়েছে, তাহলে 2D/t বা ভি ইজ ইকুয়ালস বা টি ডি ইজ ইকুয়ালস টু কত? ভিটি ডিভাইডেড বাই 2। ওই ইকুয়েশনটা এখানে যে সমুদ্রের গভীরতার জন্য আমরা ডি ইজ ইকুয়ালস টু ভিটি/2 ইকুয়েশন অবশ্যই ব্যবহার করতে পারবো। তো এখানে কি ভি হচ্ছে পানিতে শব্দের বেগ। এখানে হচ্ছে তোমাদের এমসিকিউ এর জন্য মনে রাখা ভালো যে কোন কোন মাধ্যমে বাতাস মানে আওয়াজের বেগ কত হয়। যেমন বাতাসে আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 330,
তেমনি হাইড্রোজেনে হবে 1284, পারদে হবে 1450। তোমরা এই বাতাস, পানি আর লোহা এগুলা বেশি করে মনে রাখবা। বাতাস, পানি, লোহা আর পারদটাও চাইলে মনে রাখতে পারো। এই চারটা থেকেই যদি কোনো কোশ্চেন আসতে পারে। হীরা আর হাইড্রোজেন অত ইম্পর্টেন্ট না। বাতাস, পারদ, পানি এবং লোহা এখানে শব্দের বেগ কিরকম সেগুলো তোমরা একটু মনে রাখবা। তারপরে আসে সুর এবং স্বর বা মিউজিক্যাল সাউন্ড। তো সুর জিনিসটা কি? একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে। তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য পাশে আমি পিয়ানোর যে কি গুলা থাকে সেগুলো একটা ছবি রাখছি। এখানে দেখো, আমরা যখন একটা কি, যেগুলা এগুলোকে কি বলা হয়, তো এই কিতে আমি যদি চাপ দিয়ে রাখি তো দেখবা তোমরা যারা যারা পিয়ানো চালিয়েছো বা গিটার বাজিয়েছো তারা বুঝতে পারবা যে আমি যদি একটা কিতে ধরে রাখি তাহলে ওখান থেকে জাস্ট একটা সেম সাউন্ডই বের হয়। কি বের হয়? একটা সেম সাউন্ড আসে, যে ওর কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ কি জানো? কারণ ওর যে ফ্রিকোয়েন্সি, ওর যে কম্পাঙ্ক ওটা একদম সেম থাকে। ওই সেম কম্পাঙ্ক থাকাটাই হচ্ছে আমার সুর। যে হচ্ছে একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে আমরা কি বলবো? সুর বলবো। আর স্বর কোনটা? স্বর হচ্ছে যদি আমি অনেকগুলা কি ব্যবহার করি। অনেকগুলা কি মানে কি? অনেকগুলা সুর ব্যবহার করতেছি। অনেকগুলা সুরের মিশ্রণকে হচ্ছে আমরা স্বর বলতেছি বা ইংরেজিতে নোট বলি। তো তোমার টোন আর নোট যেটা হচ্ছে মিউজিকের টার্মে ইউজ করে, এখান থেকে বোঝা যায় যে টোনটা কি, যে কোনো একটা সাউন্ড হবে। আর নোটটা কি, যে অনেকগুলো সাউন্ড মিলে যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমার নোট। সাউন্ড না, টোন। তো সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে এটা নিয়মিত এবং সুশৃঙ্খল কম্পনের ফলে উৎপন্ন হয়, যা কানে শুনতে আরামদায়ক লাগে। মানে অনেক সাউন্ডই আছে যেগুলো হচ্ছে তোমার শুনতে ভালো লাগবে না, কিন্তু তার মানে কি সেটা মিউজিক না? অনেকের কাছে সেটা ভালো মিউজিক। যেমন আমরা যারা আছে, আমরা আমাদের বাপ দাদাদের যে মিউজিক গুলো আছে সেটাকে বলি যে না কি বাজাচ্ছে, ভালো লাগতেছে না, কিন্তু সেটা কি মিউজিক না? সেটা মিউজিক। এটা একজনের কানে ভালো লাগতে পারে আর একজনের নাও লাগতে পারে, কিন্তু সেটার কি আছে? এটা নিয়মিত আর সুশৃঙ্খল একটা কম্পন আছে, তার একটা প্যাটার্ন তুমি লক্ষ্য করতে পারবা। তো এটাই হচ্ছে আমার সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য সেইটা। তোমরা কি বুঝতে পারছো? ওকে, কোনো রিপ্লাই নেই, তাহলে আমি ধরে নিলাম তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমাদের নেক্সট টপিক সেটা হচ্ছে সুরেলা শব্দ তৈরি করার জন্য যে বাদ্যযন্ত্রগুলো আছে সেগুলোকে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে যেগুলো আমরা তার দিয়ে তৈরি করি বা স্ট্রিং দিয়ে যেগুলো তৈরি করি। তারপরে আছে কিছু যেগুলো হচ্ছে বাতাসের প্রবাহ দিয়ে আমরা তৈরি করি। আর কিছু আছে যেগুলো আমরা আঘাত দিয়ে তৈরি করি বা আমাদের আঘাত করতে হয়, হাত দিয়ে বাড়ি মারতে হয়। তো তার দিয়ে যেগুলো বাদ্যযন্ত্র তৈরি হয় সেগুলো কি কি? এটা হচ্ছে একতারা, বেহালা, সেতার। এগুলা কি তার দিয়ে তৈরি হয়, বা গিটার যেটাতে আমরা তার ব্যবহার করি, স্ট্রিং ব্যবহার করি। তারপরে আসে যে বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র, এটা আমরা সবাই চিনি, এটা হচ্ছে বাঁশি। আর যারা যারা হচ্ছে স্কুলে আমাদের জাতীয় সঙ্গীত গান গায় সেখানে আমাদের অনেক টিচার হারমোনিয়াম ব্যবহার করে। কি করে? হারমোনিয়াম ব্যবহার করে। তারপরে আসে হচ্ছে আঘাতের বিষয়। আঘাত দিয়ে আমরা যে শব্দগুলো তৈরি করি, সেই যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ঢোল আর তবলা। ঢোলের উপর আমরা বাড়ি মেরে মেরে কি করি? তবলা বাজাই। তোমার বন্ধুর পিঠে তবলা বাজানো না, যন্ত্রের তবলা বাজানো। আবার কি আছে? আজকাল হচ্ছে ইলেকট্রনিক্স ব্যবহার করে আমরা সম্পূর্ণ ভিন্ন উপায়েও সুরেলা শব্দ তৈরি করতে পারি। ঠিক আছে, যেমন ইলেকট্রিক গিটার যেগুলো আছে ওগুলা স্ট্রিং যেগুলা, সেগুলো হচ্ছে আমরা আলাদাভাবে ব্যবহার করি, সেগুলো নিজে থেকে কোনো শব্দ তৈরি করে না। তারপরে আবার অনেক কিবোর্ড পাওয়া যায় যেগুলো পিয়ানোর মতো কাজ করে বা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে। তোমরা আমার থেকে ভালো বুঝবা, তোমরা যারা গান করো তারা আমার থেকে ভালো বুঝবা। তারপর আসে আমাদের নর্মাল টপিক, শব্দ দূষণ। এই শব্দটার সাথে আমরা ছোটবেলা থেকেই পরিচিত। আমরা অনেকে শব্দ দূষণের শিকার হয়েছি, অনেকে শব্দ দূষণ করেওছি। তো কি রকম এই শব্দ দূষণ? যেমন হচ্ছে উচ্চস্বরে মাইক বাজানো, বা তুমি নিজের বাসার মধ্যে বসে নিজের বক্সে গান বাজাচ্ছ, বাইরের মানুষ বলছে এই কে বাজাচ্ছে এইটা। আবার যখন বাইরের মানুষ বাজায় তখন তুমি বলো কে বাজাচ্ছে এটা।
তো একজন আরেকজনের জন্য কি করতেছ, শব্দটা দূষণ করতেছ। আর তারপরে কি আসে, গাড়ির হর্ন। আল্লাহ, প্রত্যেক দিন এই গাড়ির হর্নটা আমাদেরকে বিরক্ত করবেই। তারপরে আসে কলকারখানার শব্দ, মানে মেশিন যেগুলো চলে, বড় বড় মেশিন, হেভি মেশিনারিজ, সেগুলো হচ্ছে অনেক শব্দ করে। কি করে তারা? অনেক শব্দ করে। তুমি যদি তাদের পাশে যাও তোমার মনে হবে যে তোমার কানটা ফেটে যাচ্ছে, এমন শব্দ করে। আর হচ্ছে নির্মাণ কাজ, মানে কনস্ট্রাকশনের যখন আওয়াজ করে, যখন বিল্ডিং বানায়, তোমাদের ওখানে ইট ভাঙ্গে না, ইট ভাঙ্গে খোয়া বানায়, এত বেশি শব্দ। তোমরা সবাই বুঝছো যে এই শব্দ দূষণটা কতটা খারাপ। তো যখন এই শব্দ দূষণ হয় তখন তোমার কি হয়? তোমার ঘুম হয় না, তোমার মেজাজ খিটখিটা থাকে। মনে হয় যে সামনের জনকে যদি আমি পারি তাহলে একটা ঘুষি মেরে আমি মাটিতে ফেলে দিব, এরকম। তারপর কি হয়? তোমার যে শ্রবণ শক্তি ওটা একদম স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে, তোমার কানটা নষ্ট হয়ে যাবে। সো এখন তোমরা যারা নিজের কানের ভিতরে হেডফোন একদম গুজাই দিয়ে গান শোনো, প্লিজ তোমরা ওইভাবে শুনো না, তোমাদের কান নষ্ট হয়ে যাবে। এভাবে চালালে নষ্ট হয়ে যাবে। আব্বা আম্মুর কথা শোনো, ওইভাবে হেডফোন ইউজ করো না। তারপরে কি আছে, তোমাদের কি হয় এখানে? ব্লাড প্রেশার বেড়ে যায়, হৃদরোগের ঝুঁকি বাড়ে, মানে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। তো অনেকের যাদের বয়স হয়ে যায় তাদের কি হয়? তাদের হৃদয়ের সমস্যা হয়, তাদের হার্টের সমস্যা হয়। তো এইরকম শব্দ দূষণ তাদের জন্য খুবই খারাপ। আর ব্লাড প্রেশার তো আমাদের সবার বাড়তেই থাকে। শব্দ বেশি থাকলে তোমার ব্লাড প্রেশারও বেড়ে যাবে। এর প্রতিরোধ কি? এর প্রতিরোধ হচ্ছে শব্দ নিরোধক দেওয়াল ব্যবহার করা। তো আফসোসের বিষয় হচ্ছে আমাদের বেশিরভাগের বাসায় এরকম শব্দ নিরোধক দেওয়াল ব্যবহার করা হয় না। নর্মালি হচ্ছে 6x10 একটা ইট ব্যবহার করা হয়। তারপর কি সাইলেন্সার লাগানো? কোথায় সাইলেন্সার লাগানো? গুলিতে? না, তোমার গাড়িতে। তারপর হচ্ছে আবাসিক এলাকায় গাছ লাগানো। কারণ কি জানো? আবাসিক এলাকায় তো নর্মালি আমরা এই যে সাউন্ড গুলা থাকে না, সাউন্ড গুলা কি? এটা ধরো সাউন্ডের ওয়েভ একটা, ঠিক আছে? এই ইউ শেপের যেটা আঁকাচ্ছি এটা হচ্ছে সাউন্ডের ওয়েভ। এগুলো হচ্ছে যত বস্তুর সাথে ধাক্কা খাবে তাদের কি হবে? শক্তির ক্ষয় হতে থাকবে। শক্তির যত ক্ষয় হবে তত কি হবে? এখানে ধরো বেশি করে আসছে, তাহলে ওই পারে কি হবে? তাদের শক্তি কমে যাবে। অর্থাৎ তোমার কানে বেশি আওয়াজ যাবে না। মানে আমার এলাকা যত পরিপূর্ণ থাকবে তখন কি হবে? আমার কানে তত বেশি শব্দ আসবে না। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে, দেখো, যখন তুমি তোমার বাসায় নতুন উঠছিলা তখন তোমার বাসায় কোনো ফার্নিচার ছিল না। তুমি যদি কথা বলতা তুমি ইকো শুনতে পেতা, তুমি নিজের আওয়াজ শুনতে পেতা, প্রতিধ্বনি শুনতে পেতা। কিন্তু এখন তোমার বাসায় যখন খাট আছে, টেবিল আছে, চেয়ার আছে, তখন কি এরকম আর হয় না? কারণ কি? তোমার এই যে আসবাবপত্রগুলো আছে, আসবাবপত্রগুলা সেই শব্দের তরঙ্গটা শোষণ করে ফেলে, তাদের শক্তি দুর্বল করে ফেলে, যার কারণে আমরা আর এই প্রতিধ্বনি শুনতে পাই না। তো এইটুকু ছিল আমাদের নর্মাল টপিক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব। তো শব্দের স্বর বা পিচ কিসের উপর নির্ভর করে? শব্দের স্বর বা পিচ হচ্ছে এই যে যেটা আমরা আগে বললাম, এই স্বরটা কিসের উপর নির্ভর করে বলো দেখি। তোমরা যারা পারো তোমরা বলো। তোমাদের 10 সেকেন্ড সময় দেওয়া হলো। ওকে, কারো অ্যান্সার পেলাম না। দেখি আরো কিছুক্ষণ সময় দিই, দেখি তোমরা উত্তর করো দেখি। শব্দের স্বর কিসের উপর নির্ভর করে? শব্দের স্বর হচ্ছে কম্পাঙ্কের উপর নির্ভর করে। ওকে, তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, যে কোন মাধ্যমে শব্দের বেগ সর্বাধিক বা সর্বোচ্চ? অপশানে কি কি আছে? একটা হচ্ছে বায়ু, পানি, লোহা না শূন্যস্থান। কোনটায় শব্দের বেগ সর্বাধিক? শব্দের বেগ সর্বাধিক হবে সেই জায়গায় যেখানে হচ্ছে আমার একদম সলিড। সলিড মানে আমি এক মাধ্যম থেকে যে অন্য মাধ্যমে গেলাম, আমার ওই মাধ্যমে আর কোনো পরিবর্তন হচ্ছে না, অনুপরমাণুগুলো কাছাকাছি আছে, আমি তাদের মাঝখান থেকে আরামসে চলে যেতে পারবো। ওই রকম মাধ্যমে আমার শব্দের বেগ সর্বোচ্চ হবে। তো বায়ুতে কি হয়? বায়ুতে যে অনুপরমাণুগুলো থাকে তারা হচ্ছে একটা আরেকটা থেকে অনেক দূরে দূরে থাকে, তার মানে বায়ুতে অত বেশি জোরে যাবে না। পানিতে কি থাকে? পানিতে বাতাসের তুলনায় অনুপরমাণুগুলো বেশি কাছাকাছি থাকে, তার মানে পানিতেও যেতে পারে, পানিতে বায়ুর থেকে বেশি। তারপর অপশনে কি আছে? তারপর অপশন আছে লোহা। লোহা জিনিসটা কি? লোহার জিনিসটা হচ্ছে যে ওর যত অনুপরমাণু আছে তারা একদম গায়ে গায়ে লাগে আছে, তারা কি একদম কাছাকাছি আছে, কনজাস্টেড আছে। তো কার ভিতর দিয়ে তরঙ্গ বেশি যাবে? এটা হচ্ছে তোমার বায়ু।
এইটা হচ্ছে তোমার পানি, আর এটা হচ্ছে তোমার লোহা। তো তরঙ্গ কার মধ্যে দিয়ে বেশি যাবে? যার মধ্যে অনুপরমাণুগুলো কাছাকাছি আছে। কারণ কি, তরঙ্গ তো এই অনুপরমাণুর মধ্য দিয়েই যায়। এদের কম্পনের ফলেই তো, এদেরকে ভিতরে স্থানান্তরিত করেই তো আমার শব্দটা যায়, তাই না? সে কি করে, একটা অণুকে উপরের দিকে তোলে, তারপরে আবার নিচ দিকে পাঠায়। এই আন্দোলনটা কি হয়, তার পাশে চলে যায়, তার পাশে চলে যায়। তো কোনাগুলো যত কাছাকাছি থাকবে, আমার তরঙ্গ তত বেশি তাড়াতাড়ি যেতে পারবে না। তাহলে কোথায় সব থেকে কাছে থাকে? ও থাকে লোহার মধ্যে সব থেকে কাছাকাছি। আর শূন্যস্থানে কি থাকে? শূন্যস্থানে তো কিছুই নাই। তার মানে বাতাস কি কোনো কিছুতে ট্রাভেল করতে পারবে? বাতাস তো তরঙ্গ, তার তো যাওয়ার জন্য মাধ্যম লাগবে, তার তো অনুপরমাণুর মধ্যে থেকে শক্তি স্থানান্তর করতে হবে। শূন্যস্থানে কিছুই নাই, মানে সেখানে কোনো শব্দই থাকবে না। তাহলে এই অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হবে হচ্ছে লোহা। সঠিক অ্যান্সার কোনটা? লোহা। পরবর্তী কোয়েশ্চেন, শব্দ চলাচল করতে পারে না কোনটির মধ্যে? এই যে বুঝালাম কেবলই, যে বায়ুতে, পানিতে, কঠিনে না শূন্যস্থানে, কোনটার মধ্যে চলাচল করতে পারবে না সে? ওকে, অনেকের অ্যান্সার যে কিসের মধ্যে চলাচল করতে পারবে না? শূন্যস্থানের মধ্যে। সঠিক উত্তর, যে শূন্যস্থানে সে চলাচল করতে পারবে না। কারণ কি, সেখানে কোনো অনুপরমাণু নাই, কোনো চলাচল নাই, সেই জন্য। পরের কোয়েশ্চেন, আর খুবই ইজি কোয়েশ্চেন, যে মানুষের শ্রবণযোগ্য যে শব্দের কম্পাঙ্ক সীমা, সেটা কত? দেখে 1 থেকে 10 হার্জ, 10 থেকে 100, 20 থেকে 20 হাজার, নাকি 20 হাজার হার্জের বেশি? তোমাদের মধ্যে অনেকে বলবা এটা 10 থেকে 100। এটা কি ভুল অ্যান্সার? সঠিক অ্যান্সার কত? 20 থেকে 20 হাজার হার্জ। ওকে। তারপরে যেটা আসে, যে শব্দের বেগ প্রধানত কিসের উপর নির্ভর করে? সেটা কি বিস্তারের উপর নির্ভর করে, কম্পাঙ্কের উপর নির্ভর করে, মাধ্যম নাকি তীব্রতা? শব্দের বেগ, আমরা জানি শব্দের বেগের সূত্রটা কি? v ইকুয়ালস টু এফ ল্যামডা। এখানে এফটা কি? কম্পাঙ্ক। আর ল্যামডাটা কি? এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো কার উপরে আমার শব্দের বেগটা নির্ভর করতেছে বলতো? এখানে কে আছে? এখানে আছে বিস্তার। বিস্তারকে আমরা এ দ্বারা প্রকাশ করি, কম্পাঙ্ককে আমরা এফ বলি। মাধ্যম তো বস্তুটা কি, আর তীব্রতা হচ্ছে ইন্টেন্সিটি আই। তো কোনটা? অবশ্যই সূত্রের মধ্যে কি আছে? এফ ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য আছে আর কম্পাঙ্ক আছে, এদের উপরে হচ্ছে আমার বেগ নির্ভর করে। তাহলে অ্যান্সার কোনটা হবে? পাঁচের খ, কম্পাঙ্ক। নেক্সট কোয়েশ্চেন, অতি শব্দ বা আল্ট্রাসাউন্ড তরঙ্গের কম্পাঙ্ক কত? তোমাদের মধ্যে অনেকে উত্তর দিবা যে 20 হাজার, 20 থেকে 20 হাজার হার্জ। এটা কি সঠিক? এটা ভুল। সঠিক অ্যান্সার কোনটা জানো? 20 হাজারের বেশি। অতি শব্দ, আল্ট্রাসনিক মানে কি, আমরা যেটা শুনতে পাই না। আমরা কত দূর পর্যন্ত শুনতে পাই? 20 হাজার। তো 20 হাজারের উপরে গেলেই সেটা কি হয়ে যায়? আল্ট্রাসাউন্ড হয়ে যায়। তারপরে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে শব্দের কোন রাশি অপরিবর্তিত থাকে? এটা কি বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক নাকি বিস্তার? এটা এক মাধ্যম, বাইরে যেটা আছে, এই সিস্টেম বাইরে যেটা আছে ওটা ধরো বাতাস, আর এটা হচ্ছে আমার লোহা। তো আমার যখন শব্দটা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের দিকে যাওয়া শুরু করলো, এই যে সে চলে গেল, তো এই যে যাওয়ার পরে কোন রাশিটা অপরিবর্তিত থাকবে কি মনে হয়? দিয়ে তোমরা কি উত্তর দাও দেখি, পারো কিনা। কারো অ্যান্সার নাই। এটার অ্যান্সার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যে তরঙ্গ দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে।
কি অপরিবর্তিত থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য। তারপরে যেটা আসে সেটা হচ্ছে শব্দের তীব্রতার একক কি? শব্দের তীব্রতার একক হচ্ছে ডেসিবল। কি এটা? ডেসিবল। তো আজকের ক্লাসটা এতখানি ছিল, অনেক ছোট একটা ক্লাস ছিল। তো এর সাথে হচ্ছে আমাদের অধ্যায়টা শেষ হয়ে গেল। নেক্সট অধ্যায় হচ্ছে আমাদের কোনটা বলো দেখি? নেক্সট অধ্যায় কোনটা? দেখে আসি নেক্সট অধ্যায় কোনটা। তোমাদের তো লাস্টের অধ্যায় যেটা ইউটিউবে চলে গেলাম। ডিটেলস রুটিন ডাউনলোড। তোমাদের নেক্সট অধ্যায় হচ্ছে এই আলোর প্রতিফলন অধ্যায়টা, অধ্যায় 8, তাই না? আর তোমাদের অনেকের জন্য হচ্ছে আমার ফ্রি ক্লাসে যাও, যদি ইউটিউবে যদি যাও তাহলে এখানে আমি বেশ কয়েকটা এমসিকিউ সলভ করছি, এমসিকিউ সলভের অধ্যায় আছে। তোমরা ক্লাসগুলো দেখতে পারো, এখানে আমি 100টা 200টা করে এমসিকিউ সলভ করছি, তোমরা যদি চাও দেখতে পারো। আর যদি বলো আমি আপাতত এটা পজ রাখছি, এমসিকিউ ক্লাস দিচ্ছি না, তোমরা বলো আমি আবার এমসিকিউ ক্লাস কন্টিনিউ করব। তো এটাই ছিল আজকের ক্লাস। তোমরা কি কেউ যদি কিছু বলতে চাও বলতে পারো, বা কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো। হুম। তো ঠিক আছে, আজকের ক্লাস এতখানি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।